বলছে ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এ বি অ্যান্ড সি শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন 5:3:2। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, মানে এবিসি তিনজন বিজনেসগুলো রেশিও চল 5:3:2, তাদের ব্যালেন্স শিট ডেট বলছে 1/4/21। ঠিক আছে, ব্যালেন্স শিট তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। 1/4/21 সি রিটায়ার করেছে, অর্থাৎ এ আর বি বিজনেস কন্টিনিউ করছে। গুডউইল ছিল, ফার্মের গুডউইল ছিল 80,000 টাকা। নিউ রেশিও 3:2। ফিক্সড অ্যাসেট আর টু বি ডিভ্যালুড কত বলেছে 4,20,000। স্টক রিডিউস বাই 30,000। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট বলেছে 84,000। সি ইজ টু বি পেড ইন ফুল অ্যান্ড ফর দিস পারপাস সাফিসিয়েন্ট ক্যাশ is to be introduced by A and B in such a manner that their capital is retained in the business in profit sharing ratio and cash balance of rupees 15,000 is retained as working capital of the business. Prepare necessary account and show the balance sheet of A and B as on 1/4/21 just after retirement of C. ঠিক আছে, তো তো চলো অঙ্কটা করি। দাগ কাটো আগে, রিটায়ারমেন্ট করতে গেলে জানো যেমন দাগ কাটতে হয়, দাগটা কেটে ফেলো, তারপর অঙ্কটা করা যাচ্ছে। প্রথমে কি লিখবো, ইন দ্য বুকস অফ পার্টনারশিপ ফার্ম, দেখো ইন দ্য বুকস অফ পার্টনারশিপ ফার্ম। ঠিক আছে, তারপর লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবো, এ বি সি তিনজনের। হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এ বি সি। এখানে দাগ কাটবো এ বি সি। ডেবিট ক্রেডিট। এ বি সি, এ বি সি। ঠিক আছে, তো এবার দেখো তারপর ব্যালেন্সের দাগ কাটবো। লেখো ব্যালেন্স শিট অ্যাজ অন, অ্যাজ অন। ঠিক আছে, এইদিকে লিখতে হয় লাইবিলিটি আর এইদিকে লিখতে হয় অ্যাসেটস। প্রথমে ক্যাপিটাল বলেছে 2,40,000, 1,80,000, 90 লিখে দাও, ক্যাপিটাল লেখো। তো ক্যাপিটাল কোথায় লিখি, পার্টনার্স ক্যাপিটাল। ক্যাপিটালে ব্যালেন্স বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে আর কমাতে গেলে ডেবিট করতে হবে। লেখো বাই ব্যালেন্স বিডি। কত টাকা, 240, 180, 90। 2,40,000, 1,80,000 আর 90,000 লিখে দিলাম। নেক্সট কি বলেছিল, রিজার্ভ। রিজার্ভ পার্টটার মধ্যে ভাগ করবো 1,80,000। তাদের রেশিও কত ছিল 5:3:2 ভাগ করো 1,80,000। তাহলে বাই রিজার্ভ 5:3:2 ভাগ করে দাও। কত টাকা, 1,80,000 ডিভাইড বাই 10 ইন্টু 5 কত হচ্ছে 90,000। 3 কত হচ্ছে 54,000। 2 কত হচ্ছে 36,000। ক্রেডিটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি, যেমন ছিল তেমন বসিয়ে দাও 90,000। লাইবিলিটি সাইড খতম হয়ে গেল। লাইবিলিটি লেখো ক্রেডিটার্স 90,000, যেমন ছিল তেমন বসিয়ে দাও।
এই অঙ্কটা এমন কিছু দেয়নি, অ্যাকচুয়ালি এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক দিয়েছে, পুরোপুরি এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক বিকমে চলে যাবো, বিকম অনার্সে যে এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক, ঠিক আছে? তো আমরা এই বছর যে টেস্ট পরীক্ষা হলো এইচএসে বিভিন্ন স্কুলে এই টাইপের অঙ্কই পুরো তুলে দিয়েছে, এই টাইপের অঙ্কই পুরো টেস্টে তুলে দিয়েছিল। অ্যাসেট সাইড, যেটা বলছিলাম হয়ে গেল। অ্যাসেট সাইডে ফিক্স সাইড ছিল 3 লাখ টাকা, এবার ফিক্স সাইডের ভ্যালু হয় 4,20,000, তাহলে কত হলে ফিক্স সাইজের? 1,20,000 টাকা বেড়ে গেছে। তাহলে লেখো ফিক্স অ্যাসেটস ছিল 3 লাখ, 1,20,000 বেড়ে গিয়ে হলো 4,20,000, যোগ দিয়ে লিখবে কি ইনক্রিজ, ঠিক আছে? তো কত হলো? 4,20,000, ঠিক আছে? এবার অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে কি হয়? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের কেইটে লিখবে, লিখো বাই ফিক্স অ্যাসেটস, 1,20,000 হয়ে গেল। নেক্সট স্টক, 1,20,000 টাকা ছিল, স্টক 30,000 টাকা কমে গেছে, 90,000 টাকা হবে, লিখো স্টক 1,20,000 টাকা ছিল, রিডিউস হয়েছে কত? 30,000 টাকা, মানে 1,20,000 ছিল, 30 কমে গিয়ে 90,000 টাকা হলো। তাহলে তোমরা সবাই জানো অ্যাসেটের ভ্যালু কমে গেলে কোথায় আসে? রিভ্যালুয়েশন ডেবিটে আসে, টু স্টক 30,000, ঠিক আছে? যদি না জানো তো বলেছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যদি মনে হয় তোমার অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে লাভ হচ্ছে, তাহলে এই দিকে লিখবে লাভ। আর যদি মনে হয় তোমার অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করে লস হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে, তখন ডেবিটে লিখবে ক্ষতি। তাহলে এখানে স্টক রিভ্যালু করার ফলে আমার ক্ষতি হয়েছে, তাই ডেবিট দিকে লিখলাম, আর ফিক্সড অ্যাসেট রিভ্যালু করার পরে আমার লাভ হয়েছে, তাই এইটা লিখলাম। নেক্সট ইনভেস্টমেন্ট, 90,000 টাকা ছিল, এখন ইনভেস্টমেন্ট হলো হয়েছে 84,000 টাকা, তাই ইনভেস্টমেন্ট হলো 6,000 টাকা কমে গেছে, লেখো ছ হাজার টাকা কমে গিয়ে এখন হয়েছে 84,000 টাকা, লেখো মাইনাস দিয়ে লেখো রিডিউস। তাহলে অ্যাসেট কমে গেলে কোন দিকে লিখবো? আমরা রিভার্সন ডেবিটে লিখবো, টু ইনভেস্টমেন্ট 6,000 টাকা, ঠিক আছে? ডেটার্স, ডেটার্সের কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? না স্যার, ডেটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ডেটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট, ডেটার্স যা ছিল তাই বসে যাও, 2,40,000 লেখো ডেটার্স। নেক্সট ব্যাংক, ব্যাংকে ছিল কত? 30,000 টাকা, ঠিক আছে? তো আচ্ছা, সব আইটেম কমপ্লিট হয়েছে, ব্যাংকের পয়েন্টটা পরে করছি, গুডউইলটা বলি। অ্যাডজাস্টমেন্টে গুডউইল বলেছে 80,000, তোমরা জানো আমাদের ক্লাস যারা করেছো, আমরা অ্যাডমিশন করি বা রিটায়ারমেন্ট করি বা ডেথ করি, গুডউইল যদি থাকতো আমরা কি করতাম? গুডউইলটা টেবিল এন্ট্রি শো করতাম, টেবিল এন্ট্রি। তাদের এখানে পার্টনার কারা কারা ছিল? এ, বি আর সি। কি লিখতাম? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তো ওল্ড রেশিও কত ছিল অঙ্কে? দেখো ওল্ড রেশিও কত ছিল অঙ্কে? 5:3:2 লেখো, 5:3:2 কত ছিল? 5:3:2, তাই না? তাহলে গুডউইলের অ্যামাউন্ট কত ছিল? গুডউইলের অ্যামাউন্ট ছিল তোমার কোশ্চেনে 80,000 টাকা, এটাকে 5:3:2 ভাগ করলে কত হবে? 80,000 ডিভাইড বাই 10 ইন্টু 5 কত হচ্ছে? 40,000।
3 মানে 24,000, 2 মানে 16,000। ঠিক আছে, এবার লিখতাম নিউ পার্টনার ইন নিউ রেশিও। ঠিক আছে, নিউ রেশিও কত ছিল কোশ্চেনে বলে দিয়েছিল, নিশ্চয়ই বলতে হবে কোশ্চেনে তো বলতে হবে নিউ রেশিও 3:2। সি রিটায়ার করে যখন বিজনেস করছে এ আর বি 3:2, তাহলে কত হবে 90,000 টাকাকে তুমি যদি সরি 80,000কে যদি 3:2 ভাগ করো তাহলে কত হচ্ছে 48,000 আর 32,000 হয়ে গেল। এর পাওয়ার কথা ছিল 40,000 কিন্তু এ পাবে 48,000, তাহলে ফিউচারে এ 8,000 টাকা বেশি হয়ে যায়, আজকে এর থেকে 8,000 টাকা নিয়ে নাও। বি ফিউচারে 32 পাবে, 8,000 টাকা বেশি হয়ে বি ফিউচারে আজকে ওর থেকে 8,000 টাকা নিয়ে নাও। আর সি তো ফিউচারে কিছুই পাবে না, আজকে ওকে 16,000 টাকা দিয়ে দাও। এটা সাইন দেখো, সাইনে কাজ হবে আমাদের ওর কোনো ডেবিট ক্রেডিটে দেখতে হবে না। এ কমছে মানে এ কমছে, পার্টনার্স ক্যাপিটাল চলে যাও, এটা পার্টনার্স ক্যাপিটাল। ঠিক আছে, এটা কমার দিক কমছে, তাহলে এর ঘরে লিখবে 8,000 টাকা, বি কমছে 8,000 টাকা, আর সির ভ্যালু বাড়বে 16,000 টাকা। বেশ হয়ে গেল। বাই সির ঘরে টাকা লিখে মানে লিখবো বাই এ অ্যান্ড বি, আর এখানে এ আর বির ঘরে টাকা লিখে মানে লিখবো টু সি। কমপ্লিট, সে কমপ্লিট। রিভ্যালুয়েশন মিলিয়ে দাও, কেইর দিকে যোগফল 1,20,000, সেটা আবার এখানে লেখো 1,20,000। 1,20,000 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে 84,000। 1,20,000 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে তোমার 84,000 টাকা। লেখো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল কার কার মধ্যে ভাগ হবে এ বি সি 5:3:2 তাহলে 84,000কে 5:3:2 ভাগ করলে কত হচ্ছে, প্রথম জন হচ্ছে 42,000 টাকা, তারপরের জন হচ্ছে 25,200 টাকা, তারপরের জন হচ্ছে 16,800 টাকা। ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটালে কেইর দিকে লিখবো কি বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে 42,000, 25,200 আর 16,800। কমপ্লিট, হ্যাঁ স্যার কমপ্লিট। এর পরের অ্যাডজাস্টমেন্ট করো, দেখো সবই হয়ে গেল, এটাও কাজ হয়ে গেল। তো লাস্ট পয়েন্ট করবো, অঙ্ক শেষ করবো। ডি বলেছে সি ইজ টু বি পেড ইন ফুল, সি কে পুরো টাকা পে করবো, তাহলে সি কে পুরো টাকা পে করবো, তাহলে দেখো সির ব্যালেন্স করো, সির ঘরটা ব্যালেন্স করো, কত হচ্ছে সির কেইর দিকে 90,000 প্লাস 36,000 প্লাস 16,000 প্লাস 16,800 কত হচ্ছে 1,58,800। তাহলে সির এই টাকাটা পাওয়ার কথা, এই টাকাটাকে পে করে দিচ্ছি পুরো টু ব্যাংক অ্যাকাউন্ট 1,58,800। এখন তোমাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে, ব্যাংকে ছিল স্যার 30,000 টাকা, তাহলে আপনি দিলেন কি করে 1,58,800? এটাই তো বলেছে লাস্ট পয়েন্টে, কি করে দিলাম বলছে ফর দিস পারপাস সাফিসিয়েন্ট ক্যাশ ইন্ট্রোডিউস বাই এ অ্যান্ড বি, সির টাকাটা শোধ করার জন্য তাহলে টাকা দরকার, তাহলে এ আর বি সাফিসিয়েন্ট যতটা দরকার তত টাকা নিয়ে আসছে, তার মানে বোঝা গেল। অ্যান্ড সাচ আ ম্যানার দ্যাট দেয়ার ক্যাপিটাল ইজ রিটেন ইন দ্য বিজনেস ইন প্রফিট শেয়ারিং রেশিও, মানে তাদের ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিওতে মেনটেন করতে বলেছে, রিটেন করতে বলেছে। অ্যান্ড ক্যাশ ব্যালেন্স 15, মানে সি কে টাকা দিয়ে দিলাম, তারপরে তো বিজনেসে মিনিমাম কিছু টাকা রাখতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ, যে টাকা দিয়ে বিজনেস কন্টিনিউ করতে পারো। হ্যাঁ স্যার, সেটা বলেছে কত 15,000 টাকা, বলছে ব্যাংকে মিনিমাম 15,000 টাকা রাখতে, তার মানে ব্যালেন্স শিটে অ্যাসেট সাইড তুমি ব্যাংক লিখে দাও 15,000 টাকা, হয়ে গেল শেষ। ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডটা ক্যালকুলেট করো কত হচ্ছে দেখো 4,20,000 প্লাস 90,000 প্লাস 84,000 প্লাস 2,40,000 প্লাস 15,000 কত হচ্ছে 8,49,000 অ্যাসেটস। তাহলে অ্যাসেটে যা হয় লাইবিলিটি তাই হতে হয়, তোমরা সবাই জানো। ঠিক আছে, তো চলি
এই 8,49,000 আগে 90 বাদ দাও, তো আমি বলছি কত হচ্ছে 7,59,000। এটা হচ্ছে পার্টনারদের ক্যাপিটাল। তাহলে বিজনেস কন্টিনিউ করবে কারা কারা? এ আর বি, অর্থাৎ এ আর বির ক্যাপিটাল হবে 7,59,000। এখানে একটা কথা বলেছিল, দেয়ার ক্যাপিটাল ইজ রিটেন ইন দ্য বিজনেস প্রফিট শেয়ারিং, মানে তাদের ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিওতে ক্যালকুলেট করতে হবে, প্রফিট শেয়ারিং রেশিওতে, নিউ রেশিও। অর্থাৎ এই তুমি দেখতে পাচ্ছ, এই যে অ্যাসেট সাইড থেকে লাইবিলিটি গুলো বাদ দিয়ে কত হলো 7,59,000, এটা হলো ক্যাপিটাল কার কার? নিউ ক্যাপিটাল এ আর বি। তাহলে এখানে যদি বের করতে হয় নিউ ক্যাপিটাল, দেখো নিউ ক্যাপিটাল অফ দ্য ফার্ম কি করে বের করছি? অ্যাসেট সাইড থেকে তুমি লাইবিলিটি বাদ দাও, অ্যাসেট সাইড থেকে তুমি লাইবিলিটি গুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে? অ্যাসেট থেকে তুমি এক একটা করে ধরে ধরে লাইবিলিটি গুলো বাদ দাও। তাহলে অ্যাসেট সাইড টোটাল করেছো, কিন্তু পরীক্ষা হলে টোটাল করলে লিখলে হবে না, তোমাকে পরীক্ষা হলে লিখতে হবে ফিক্স অ্যাসেটস প্লাস স্টক প্লাস ইনভেস্টমেন্ট প্লাস ডেটার্স প্লাস ব্যাংকে যেটা ওয়ার্কিং ক্যাপিটাল বলেছিল, মাইনাস করবে এইটার্স। যোগ বিয়োগ করে কত হচ্ছে 8,40,000, না সরি 8,49,000 না 7,59,000, দেখো 7,59,000, দেখো হলো। এইবার এটা নিউ রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হবে, নিউ রেশিও হচ্ছে 3:2। তাহলে 7,59,000কে 3:2 ভাগ করে ডিভাইড বাই 5 ইন্টু 3 কত হচ্ছে? এর ক্যাপিটাল হচ্ছে 4,55,400 আর বির হচ্ছে 3,03,600, এটা হলো ক্যাপিটাল, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমরা একটা ওয়ার্কিংস করতাম, তোমাদের প্রত্যেকের মনে আছে, এ আর বি, প্রথমে লিখতাম নিউ ক্যাপিটাল, প্রথমে লিখতাম নিউ ক্যাপিটাল, কত নিউ ক্যাপিটাল? 4,55,400 আর বিল লিখতাম 3,03,600। এবার লিখতাম কি এক্সিস্টিং ক্যাপিটাল। স্যার এক্সিস্টিং ক্যাপিটাল কি করে বের করতেন? দেখো না আমি বলছি তো, এর ঘরটা এর কে এই দিকটা যোগ করে কত হচ্ছে 2,40,000 প্লাস 90,000 প্লাস 42,000 কত হচ্ছে 3,72,000। সেই 3,72,000 এই দিক লেখো, তার থেকে 8,000 টাকা বাদ দাও, কত হচ্ছে 3,64,000। অর্থাৎ এক্সিস্টিং ক্যাপিটাল এর হচ্ছে 3,64,000। এবার বির ঘরটা টোটাল করো, বির এই দিকটা 1,80,000 প্লাস 54,000 প্লাস 25,200 কত হচ্ছে এইট দিকে 2,59,200। তার থেকে বাদ দেবে 8,000 টাকা, কত হচ্ছে 2,51,200। ঠিক আছে তো? তাহলে এর ক্যাপিটাল দরকার 4,55,400, কিন্তু এর আছে কত 3,64,000। তাহলে একে নিয়ে আসতে হবে 91,400, একে নিয়ে আসতে হবে 91,400, একে নিয়ে আসতে হবে। একই রকম ভাবে বি, বির আছে কত, মানে বির দরকার কত 3,03,600, ঠিক আছে, বির এই টাকাটা দরকার, কিন্তু বির আছে কত 2,200। তাহলে বি কে নিয়ে আসতে হবে 52,400, এখানে লিখবে ব্রড ইন। টাকাটা নিয়ে আসলে এ আর বি টাকা নিয়ে আসলে এ আর বির ক্যাপিটাল, তাহলে ক্যাপিটালে কে এইটা লেখো বাই ক্যাশ, ক্যাশ বা ব্যাংক যা খুশি, কোশ্চেনে কি ছিল ক্যাশ ছিল না ব্যাংক ছিল, যেটা ছিল সেটা লিখবে, আমি ব্যাংক লিখে দিচ্ছি, মনে হচ্ছে ব্যাংক ছিল। তাহলে এর ঘরে লিখবে 91,400 আর বির ঘরে লিখবে 52,400, হয়ে গেল। ব্যালেন্স টেনে দাও,
ব্যালেন্স টানার দরকার নেই, এখানে তো ট্রু ব্যালেন্স শিটই হবে, তোমরা নিজেরাই জানো এটা ব্যালেন্স। কারণ এই যে এখানে যে ক্যাপিটালটা আছে না, সেটাই তো ক্লোজিং ব্যালেন্স, এটাই দেখে দেখে বসিয়ে দাও। 4,55,400 আর এটা ব্যাস শেষ, অঙ্ক শেষ, মিলে গেল।